আজকে এই চ্যানেলে বিশেষ নিবেদন মারতি ভারতী অ্যাপ ও ওয়েবসাইট থেকে পাওয়া একটি গল্প। গল্পের নাম শেষ ট্রেন। গল্পটি লিখেছেন দেবজ্যোতি ব্যানার্জি। বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাতের ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞেস করলো, আচ্ছা, দিল্লি যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? হ্যাঁ, এই তো 5 মিনিট আগে গেছে। চলে গেছে? তা দিল্লি যাওয়ার আরও অন্য কোনো ট্রেন নেই? হ্যাঁ আছে, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি ওই লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো হয় না। না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবারই লাস্ট ট্রেনে গেছি। তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ। ধন্যবাদ, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে। টিকিট কাউন্টারেও লাগোয়া ওয়েটিং রুমটি। বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটি পুরোটা ফাঁকা। ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল, তার মধ্যে একটি সোফা নির্বাচন করে বিমল বসলো। কাঁধ থেকে ব্যাগ খুলে সোফার ওপর রাখলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটি ম্যাগাজিন বের করে পড়তে শুরু করলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না, প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার মতো লাগছে। কিছু সময় পর বিমলের একঘেয়েমও লাগতে শুরু করলো। সে ম্যাগাজিনটা সোফার উপর রেখে ওয়েটিং রুমে পায়চারি করতে শুরু করলো। এমন সময় ওয়েটিং রুমে কাচের দরজাটি ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো ব্যাগ। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো। টাকা সিগারেটের বক্স থেকে একটি সিগারেট বের করে ধরালো। বিমল আগের মতো আবার সেই সোফাতে এসে বসলো। চোখের সামনে আবার ম্যাগাজিনটা টেনে মেলল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। দেখলো লোকটা তার দিকেই চেয়ে রয়েছে। মনে হচ্ছে যেন লোকটি তার সাথে কথা বলতে চায়, কিন্তু বিমল কোনো কথা না বলায় লোকটাও আর সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভেতরে বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর সেই নিস্তব্ধতা ভাঙলো বিমল। আপনি কোথায় যাবেন? লোকটি শটান জবাব দিল, দিল্লি, ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবে 4 দিন হলো রিটায়ার হয়েছি, তাই আর এখানে আর থাকবো না, ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? আমি আপনার মতোই দিল্লি যাব। তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে ছেলে, বৌমা, নাতি নাতনি। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী 4 বছর হলো ট্রেনের দুর্ঘটনায় মারা গেছে। ও সরি, কিছু মনে করবেন না প্লিজ। না না, ঠিক আছে, আপনি তো জানতেন না তাই জিজ্ঞেস করেছেন। তা যাই হোক, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটি ছেলে আর একটি 3 বছরের মেয়ে আছে। খুব ভালো। আপনার নামটা কি জানতে পারি? নিশ্চয়, আমার নাম রতিকান্ত দাস। আর আপনার? আমার নাম বিমল হালদার। এইভাবেই কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে দুজনকার মধ্যে বেশ জানাশোনা হয়ে গেছে। কথা বলতে বলতে সময় যে কখন কেটে গেছে বুঝতেই পারা যায়নি। ঠিক 10:25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমে কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওদের দুজনের উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলে আসুন। চলুন তাহলে, বাকি কথা তাহলে ট্রেনে যেতে যেতে হবে। বিমল ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের বাইরে বেরোলো। তার পেছন পেছন লোকটিও বেরোলো। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠল। বিমল দেখলো ট্রেন পুরো ফাঁকা, ট্রেনের ভেতর কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছে একটি সিটে বসলো। লোকটা ঠিক তার সামনে সিটেই বসলো। বিমলের বেশ খিদে পেয়েছে। একটি বিস্কুটের প্যাকেট বের করে তার থেকে বিস্কুট খাওয়া শুরু করলো এবং ইশারার মাধ্যমে লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি খাবেন নাকি? না না, ঠিক আছে তাহলে
আমি খাই একা। ঠিক এই সময় বিমলের ফোনটা বেজে উঠল। তার ছেলেবেলার বন্ধু শাগনিক ফোন করেছে। তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। আমি এই সবে ট্রেনে উঠলাম। কেন? তোর তো ট্রেন 9টায় ছিল না? তা তুই এখন এই ট্রেনে কেন উঠলি? রাস্তায় ট্রাফিক ছিল রে, স্টেশনে আসতে দেরি হয়ে গেছে, যার জন্য রাত 9টা ট্রেনটা মিস করেছি। তা ভাগ্যিস 10:30টার সময় লাস্ট ট্রেনটা পেলাম, ওটাই ধরেছি। চিন্তা করিস না, ঠিক সময়ে পৌঁছে যাবো। ঠিক আছে, সাবধানে আয়। চল, ঠিক আছে, রাখছি। ঠিক আছে, রাখ। লোকটা এখন একটি গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছন্ন দেখে বিমল বুঝতে পারলো বইটা ভূতের গল্প। লোকটিকে বড্ড মনোযোগ সহকারে গল্পটি পড়তে দেখে বিমল কৌতূহল মাখা কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূতে বিশ্বাস করেন নাকি? হ্যাঁ, বিশ্বাস করি। তা আপনি কখনো ভূত দেখেছেন বুঝি? না, দেখিনি। তা বলে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব রয়েছে, ঠিক তেমন ভূতের অস্তিত্বও আছে। এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে। কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না বুঝি? না বাবা, আমি ওই ভূত পুতে বিশ্বাস করি না। ভূত বলে কিছু হয়ই না। ভূত যদি আপনার সঙ্গে বসে থাকে তাহলেও আপনি বিশ্বাস করবেন না? মানে? এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ বিস্ফারিত হয়ে গেল। লোকটা সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একদিকটা ভারী কোনো জিনিসে আঘাত লাগানো, ফলে থেতে গেছে। লোকটার সমস্ত জামা কাপড়ে রক্ত লেগে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গেছে। অনেক চেষ্টা করার পরেও গলা থেকে কোনো আওয়াজ বের করতে পারলো না। বিমল আর একটু দেরি করলো না, ওর সিট থেকে শটাং উঠে অন্ধকারে কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসে হোঁচট খেয়ে ট্রেনের কামরার মাঝখানে সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি থেকে রক্ত বেরোচ্ছে। পকেট থেকে একটি রুমাল বের করে থুতনির উপর চাপা দিল এবং সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ফোনের টর্চ অন করে পায়ের দিকে মারল। গা শিউড়ে উঠল। ওর পায়ের কাছে এটা কি? একটা গলা পচা খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে পড়ল। লাশটার মুখের ওপর টর্চ মারতে বিমল আতকে উঠল। লাশটা বিমলের খুবই চেনা। এই তো কাউন্টারে বসে থাকে সেই লোকটা। তার মানে বিমলের লাশটার মুখে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকম নিজেকে সামলে সামনের দিকে তাকালো। বিমল সামনের দিকটা দেখেই হুঁশ উড়ে গেল। এতক্ষণ যে ট্রেনে কেউ ছিল না, পুরো খালি। এখন সেই কামরাতে অনেকগুলি কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে। প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাহনিতে তাকিয়ে রয়েছে। থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জন করে উঠেছে। বিমল দেখতে পেল ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে। বিমল হাত জোর করে বলল, প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। অনেকদিন পর একটা শিকার পেয়েছি, এত সহজে ছেড়ে দিই বলুন? দয়া করো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবকার হিংস্র জন্তুগুলি বিমলের দিকে ছুটে আসলো। বিমল আর কিছু ভেবে পাচ্ছে না, ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে দানবাকার যন্ত্রগুলি বিমলের উপর ঝাপটে পড়ল। তারা সজোরে আক্রমণ করতে শুরু করলো। তাদের দাঁত গিয়ে ঠেকেছে বিমলের গোটা শরীরে। বিমল চেষ্টা করলেও সে ব্যর্থ। সে তাদের কাছে অসহায় হয়ে পড়ল এবং যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিন্তু কে শুনবে এই চিৎকার? ট্রেনের হুইসেলের সঙ্গে বিমলের চিৎকার মিলিয়ে গেল।